যুদ্ধবিরতির মাঝেও চরম উত্তেজনা। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হুমকি, পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে? হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, নেতানিয়াহুর হুঁশিয়ারি। বাড়ছে গাজায় সহিংসতা। কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে অস্বস্তিতে ভারত, উদ্বিগ্ন কূটনৈতিক মহল। গাজা জুড়ে বর্বরোচিত হামলা ইসরায়েলের, নিহত বেড়ে দাঁড়িয়েছে অন্তত 81 জনে, বিধ্বস্ত হাসপাতাল ও বাসাবাড়ি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে 600 ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান, যুদ্ধ কি আসন্ন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও দুই দেশের মধ্যে উত্তেজনা ও হুমকির লড়াই অব্যাহত রয়েছে। 10 মে যুদ্ধবিরতিতে একমত হওয়ার পরও ভারত ও পাকিস্তান একে অপরকে সামরিক প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পর সংঘাত শুরু হয়, যার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এক ভাষণে পাকিস্তানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এর জবাবে ভারত প্রয়োজন হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না। এরপর মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর বক্তব্যকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে এবং যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষার কথা পুনর্ব্যক্ত করে। মঙ্গলবার ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে দেওয়া ভাষণে মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের মাটি থেকে যদি আবার হামলা হয় তাহলে তা এমনভাবে প্রতিহত করা হবে যেন তারা বেঁচে থাকার সুযোগ না পায়। তিনি বলেন, সন্ত্রাসবাদে জড়িত ব্যক্তি ও তাদের মদতদাতাদের মধ্যে ভারত কোনো পার্থক্য করবে না। এদিকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাণিজ্যের মাধ্যমে দুই দেশের ওপর চাপ সৃষ্টি করে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছেন তিনি। তবে নয়াদিল্লি ট্রাম্পের এ দাবি নাকচ করে বলেছে, বাণিজ্য নিয়ে কোনো হুমকি বা আলোচনা হয়নি। যুদ্ধ চলাকালে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ভারতের হামলায় তাদের 51 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 11 জন সেনা ও 40 জন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন 199 জন। পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ভারতের আগ্রাসনে পাকিস্তান আরও ঐক্যবদ্ধ হয়েছে। শেষ পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক আশা প্রকাশ করেছেন যে দুই দেশের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা আগের চেয়ে ভালো অবস্থানে আছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না। তবে জিম্মি মুক্তির শর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার 12 মে রাতে আহত আইডিএফ রিজার্ভ সেনাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন নেতানিয়াহু। বৈঠকের একটি ভিডিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশ করা হয়। খবর টাইমস অফ ইসরায়েলের। তিনি বলেন, পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে। আমরা খুব শিগগিরই পূর্ণ শক্তি নিয়ে গাজায় প্রবেশ করব। এই অভিযানের মূল লক্ষ্য হল হামাসকে দমন ও ধ্বংস করা, হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা। এই দুটি কাজ একসঙ্গে সম্পন্ন হবে। আমরা সেই পথেই এগোচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে একটি চুক্তি করতে দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছে ইসরায়েল। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, হয়তো হামাস বলবে, আমরা আরও 10 জন জিম্মি ছাড়ব, খুব ভালো, দিয়ে দাও, আমরা নেব, তারপর আমরা আবার অভিযান শুরু করব। তবে যুদ্ধ থামানোর কোনো প্রশ্নই নেই। তিনি আরও বলেন, অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু আমরা পুরোপুরি বিজয়ের দিকে এগোচ্ছি। ফিলিস্তিনি জনগণের বিষয়ে নেতানিয়াহু বলেন, আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছি যাতে সাধারণ মানুষ দেশ ছাড়তে পারে। তবে প্রধান বিষয় হচ্ছে তাদের গ্রহণে প্রস্তুত দেশ থাকতে হবে। আমরা সেটির দিকেই এখন কাজ করছি। তিনি দাবি করেন, যদি তাদের চলে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে 50%-এরও বেশি মানুষ গাজা ছেড়ে চলে যাবে। আমার ধারণা সংখ্যাটি আরও বেশি হতে পারে। তবে হামাস আর গাজায় থাকবে না। এ সময় বৈঠকে উপস্থিত জয়ী সৈনিকদের ফোরামের সদস্য আহত সেনারা নেতানিয়াহুর নেতৃত্বে পূর্ণ সমর্থন জানান এবং যুদ্ধের লক্ষ্যে সাফল্য অর্জনের জন্য তাকে কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানান। নেতানিয়াহু বলেন, আপনারা আমাদের জন্য প্রেরণা ও উদাহরণ। আপনাদের আত্মত্যাগের চেতনায় আমরা চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভারত এই প্রস্তাবকে তাদের দীর্ঘদিনের নীতির পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছে।
যেখানে তারা কাশ্মীরকে দ্বিপাক্ষিক ইস্যু হিসেবে দেখে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয় না। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন যে ভারত ও পাকিস্তান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্র এতে মধ্যস্থতা করেছে। তিনি আরও বলেন তিনি দুই দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যদি কাশ্মীর ইস্যুতে একটি সমাধানে পৌঁছানো যায়। পাকিস্তান ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় কাশ্মীর ইস্যু শান্তিপূর্ণ সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্পের সদিচ্ছা প্রশংসনীয়। তারা মনে করে তৃতীয় পক্ষের মধ্যস্থতা এই দীর্ঘস্থায়ী বিরোধের সমাধানে সহায়ক হতে পারে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সরকারকে ব্যাখ্যার দাবি জানিয়েছে। তারা জানতে চায় তৃতীয় পক্ষের মধ্যস্থতার দরজা কি খুলে দেওয়া হয়েছে এবং দিল্লি ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক আলোচনা কি আবারও চালু হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত বরাবরই কঠোর ও আপসহীন অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে। তিনি ট্রাম্পের মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া না দিলেও ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভারত এখন কোয়াড জোটের যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে গুরুত্বপূর্ণ সদস্য এবং দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য $130 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ট্রাম্পের মন্তব্য এই সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 51 জন, আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন আরও 30 জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘন্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল। বুধবার 14 মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা তীব্রতর করেছে এবং মধ্যরাত থেকে কমপক্ষে 51 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসকরা ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে 45 জন উত্তর গাজায় নিহত হয়েছেন। আল জাজিরা বলছে দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে কমপক্ষে 30 জনকে হত্যা করার কয়েক ঘন্টা পরই সর্বশেষ হামলাগুলো শুরু হয়েছে। হাসপাতালে হওয়া ওই হামলায় নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন। এদিকে 2030 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 52,908 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 1,19,721 জন। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় কমবেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 2,780 ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় 7,700 জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার 13 মে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন ইরান প্রয়োজনে একসাথে 600টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুঁড়তে পারে। সালামের ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে। তিনি বলেন আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয়, এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়েও রূপ নিয়েছে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায়। ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, বরং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে।
এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন তিনি। শেষে সালামি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে, বিশেষ করে তাদের বিমান বাহিনীর সক্ষমতা কমছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে, যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন।